হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু TWS একাডেমি। স্বাগত জানাই নতুন পর্বে, নতুন একটি সেশনে, 35 নম্বর সেশন জিকের ঝুলির। আজকে আমরা কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করব। প্রতিদিন প্রায় সকাল 8টাতে আমরা ক্লাস করছি কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে। আই হোপ ক্লাসগুলি তোমাদের খুবই হেল্পফুল বা তোমাদের খুবই উপকারে আসছে। প্রতিদিন ক্লাসটি দেখতে থাকো তোমরা, আর বন্ধুদের কাছে শেয়ার করতে ভুলবে না ক্লাসটি সকলে একবার করে। প্রথম প্রশ্নে আজকে আসবো আমরা। প্রথম প্রশ্ন স্ক্রিনে দেওয়া হলো, সময় নষ্ট করব না, একদমই দ্রুততা সহকারে প্রশ্ন উত্তর আলোচনা হবে। নিপা ভাইরাস একটা ভাইরাস ঘটিত রোগ। নিপা ভাইরাস, এই ভাইরাসটা প্রথম নজরে আসে কোন দেশে? কোন দেশে প্রথম নিপা ভাইরাসটার আবিষ্কার বা শনাক্তকরণ করা হয়েছিল? এই প্রশ্নটার উত্তর কি হবে? দেখো, অ্যাকর্ডিং টু হু, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, হু বলছে সাল 1999 প্রথম নিপা ভাইরাস শনাক্তকরণ করা হয়। কোথায় হয়েছিল শনাক্ত? নিপা ভাইরাসটা প্রথম মালয়েশিয়া দেশে শনাক্তকরণ করা হয়েছিল। মালয়েশিয়ার একটা শূকরের ফার্ম, সেখানে কিন্তু প্রথম এই নিপা ভাইরাসটিকে শনাক্ত করা হয়। আচ্ছা, এখানে একটা ছোট্ট প্রশ্ন জেনে রাখো, নিপা ভাইরাসটা বাদুড়ের দ্বারা ছড়িয়ে থাকে বা বাদুড়ের দেহ থেকে কিন্তু এই ছড়ায়। এটা বাদুড়ের দ্বারা ছড়ায়, মনে রাখবে। কয়েক বছর আগে কিন্তু আমাদের কেরালা অঞ্চলে নিপা ভাইরাসের প্রাদুর্ভাব আমরা দেখেছিলাম। নেক্সট ইজ একজন সুস্থ প্রাপ্তবয়স্ক পুরুষের হিমোগ্লোবিনের স্বাভাবিক পরিমাণ প্রায় কত? এই প্রশ্নটা একটা প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন। আমি এই প্রশ্নটার এক এক স্থানে এক এক রকম উত্তর দেখেছি, কিন্তু একটা এখানে দেখো টার্ম মানে কিছুটা থেকে কিছুটা দেওয়া আছে, 6 থেকে 8, মানে 13 থেকে 18, 19 থেকে 22, 22 থেকে এটা আমাদের ওয়েস্ট বেঙ্গলের কোনো একটা পরীক্ষার প্রশ্ন ছিল এটা। একজন সুস্থ প্রাপ্তবয়স্ক পুরুষের হিমোগ্লোবিনটা কোথায় থাকে? এটা থাকে রেড ব্লাড সেল, RBC তে কিন্তু হিমোগ্লোবিন থাকে, তাই তো? সো এই হিমোগ্লোবিনের পরিমাণ একটা সুস্থ প্রাপ্তবয়স্ক মানুষের কতটা থাকে? এটা সঠিক উত্তর কি হবে বলো তো? সেটা হচ্ছে 13 থেকে 18 গ্রাম প্রতি মিলিগ্রাম রক্তে কিন্তু আমরা হিমোগ্লোবিনের পরিমাণ দেখতে পাই। কত থেকে কত? 13 থেকে 18। ওকে, গড় যদি বলা হয়, গড় কোনো জায়গায় তোমরা 14.5 পাবে, কোনো জায়গায় তোমরা পাবে 15 মিলিগ্রাম কিন্তু গড় মানে প্রাপ্তবয়স্ক একটা মানুষের দেহে হিমোগ্লোবিন থাকে। বুদ্ধ কবে জন্মগ্রহণ করেছিল? MPPSC মধ্যপ্রদেশ PSC পরীক্ষার প্রশ্ন এটা। গৌতম বুদ্ধ কবে তিনি জন্মগ্রহণ করেছিলেন? এই প্রশ্নটারও কিন্তু মতান্তর আছে, কারণ অনেক বছর আগে দেখো খ্রিস্টপূর্বের ঘটনা, সুতরাং কিছু কিছু জায়গায় একরকম সাল আছে, কিছু কিছু জায়গায় অন্যরকম সাল আছে। হ্যাঁ, কিন্তু এটা যেটা মানে ওই বোর্ডের MP পুলিশের বোর্ডের যে উত্তর নেওয়া হয়েছিল সেটাই আমরা এখানে উত্তর করব। কোনটা উত্তর নেওয়া হয়েছিল বলো তো? গৌতম বুদ্ধ তিনি বৌদ্ধ ধর্মের প্রচারক ছিলেন, তিনি বৌদ্ধ ধর্ম প্রবর্তক ছিলেন তিনি গৌতম বুদ্ধ। গৌতম বুদ্ধের আমরা যদি দেখি তার জন্ম কোথায় হয়েছিল? জন্মস্থান কোথায় এটা আমাদের জানতে হবে। তার জন্মস্থান হচ্ছে লুম্বিনী উদ্যান। লুম্বিনী উদ্যানে তিনি জন্মগ্রহণ করেছিলেন। এবারে কবে করেছিলেন তিনি? তিনি জন্মগ্রহণ করেছিলেন কবে? রাইট অ্যান্সার ইজ অপশান বি, খ্রিস্টপূর্ব 563 অব্দে তিনি জন্মগ্রহণ করেছিলেন। এটা কিছু কিছু জায়গায় তোমরা মতান্তর ঘটিতভাবে কোনো জায়গায় 560ও কিন্তু পেতে পারো, কিন্তু এটা ওখানে উত্তর নেওয়া ছিল, এই কারণে কিন্তু আমিও এটার উত্তর নেব। নেক্সট, কোনটি ভারতের সর্বোচ্চ সামরিক সম্মাননা বা সম্মান? সামরিক সম্মানের কথা বলা হচ্ছে, মিলিটারি অ্যাওয়ার্ড, বলো। ভারতের সর্বোচ্চ সামরিক সম্মান কোনটি? সেটা হচ্ছে পরমবীর চক্র সম্মান, হচ্ছে ভারতের সর্বোচ্চ সামরিক সম্মান। পরমবীর চক্রটা 1950 সালে প্রথম প্রদান করা হয়।
এবং প্রথম প্রদান করা হয়েছিল 1950-এ, এবং এটা সর্বশেষ প্রদান করা হয়েছে কবে? 1999 সালে, হ্যাঁ, প্রদান করা হয়। এই পরমবীর চক্রের প্রথম প্রাপক কে ছিলেন? এটা একটু তোমরা জেনে রাখবে, মেজর সোমনাথ শর্মা এটার প্রথম প্রাপক ছিলেন। এছাড়া দেখো বীর চক্র, ভারতরত্ন নয়, অশোক চক্র, বীর চক্র, মহাবীর চক্র ইত্যাদি চক্রগুলো কিন্তু সবই সামরিক সম্মানের সঙ্গে যুক্ত। ভারতরত্নটা বেসামরিক সম্মান, এটা হচ্ছে সর্বোচ্চ ভারতের নাগরিক বা বেসামরিক সম্মান। এটা এখানে দেখো, এখানে একটা গন্ডগোল হয়ে গেছে, আমি পরের স্লাইডের থেকে ঘুরে এসে বলছি। একটি বায়ু পরাগী হলো, নিম্নের কোনটি একটি বায়ু পরাগী ফুল অ্যাকচুয়ালি বলা হচ্ছে? সূর্যমুখী, রজনীগন্ধা, পাতাঝিঝি এবং ধান। বায়ু পরাগী মানে বায়ু দ্বারা পরাগায়নকে বলা হয়ে থাকে বায়ু পরাগী। বায়ুর দ্বারা পরাগায়ন হয়ে থাকে কোন ফুলে বা কোন উদ্ভিদে? এখানে সূর্যমুখী, রজনীগন্ধা, পাতাঝাঁচি এবং ধান বিভিন্নভাবে পরাগায়ন আমরা দেখেছি। যেমন সূর্যমুখীর ক্ষেত্রে আমরা যদি দেখি, মানে বিভিন্ন বিভিন্ন কিন্তু পতঙ্গের দ্বারা পরাগায়ন হয়ে থাকে, এন্টেমোফিলি যেটাকে বলা হয়ে থাকে, পতঙ্গের দ্বারা পরাগায়ন হয়ে থাকে। কিছু কিছু জায়গায় আমরা হাইড্রোফিলি দেখতে পাই, যেমন পাতা ঝিঁঝি বা যে সমস্ত উদ্ভিদগুলো জলে জন্মে থাকে সেখানে আমরা হাইড্রোফিলি দেখতে পাই। তেমনি বায়ু দ্বারা পরাগায়নকে বলা হয়ে থাকে কি বলতো? বায়ু দ্বারা পরাগায়নকে বলা হয়ে থাকে অ্যানিমোফিলি। অ্যানিমোফিলি বলা হয়ে থাকে বায়ু দ্বারা পরাগায়নকে। এবং এখানে বায়ু পরাগী কোনটি? সেটা হচ্ছে ধান কিন্তু বায়ু পরাগী। ধানের যে তোমার পরাগটা হয়ে থাকে সেটা খুবই সূক্ষ্ম পরিমাণে হয় এবং এটা বায়ু দ্বারা পরাগায়ন করে থাকে। নেক্সট, লাঙল যার জমিদার কোন বিদ্রোহের স্লোগান ছিল? লাঙল যার জমিদার কোন বিদ্রোহের স্লোগান ছিল? এক মিনিট। অ্যান্সারটা করো সকলে। লাঙল যার জমি তার কোন বিদ্রোহের স্লোগান ছিল? এটা ছিল একটা বিদ্রোহ যেটা বাংলাতে সংগঠিত হয়েছিল, তেভাগা আন্দোলন। তেভাগা আন্দোলনের কিন্তু স্লোগান ছিল। তেভাগা আন্দোলনটা সূচনা কবে হয়? এই আন্দোলনটা 1946 স্বাধীনতা পাওয়ার ভারত 1 বছর আগে কিন্তু এই আন্দোলনটা শুরু হয়েছিল। এবং এই আন্দোলনটা একটা ছিল কৃষক আন্দোলন। কৃষক আন্দোলন, এখানে সবগুলোই কৃষক আন্দোলন প্রায়। ওকে, এবারে দেখো এই কৃষক আন্দোলনটা এই স্থান যদি আমরা বলি কোথায় সূচনা হয়েছিল, এটা বাংলা অঞ্চলে সূচনা হয়েছিল। বাংলার দিনাজপুরে এটা সূচনা হয়েছিল। দিনাজপুর অঞ্চলে এটার সূচনা হয়। ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনের সদস্যদের কার্যকালের মেয়াদ কত বছর? ইউপিএসসি যারা সদস্য হয়ে থাকেন তাদের কার্যকালের মেয়াদ কত বছর হয়ে থাকে? ভারতীয় সংবিধানের একটা স্থান যেটা হচ্ছে 315 ধারা। 315 থেকে 323 ধারার মধ্যে এখানে ইউপিএসসি, এসপিএসসি ইত্যাদি সম্পর্কে আলোচনা করা হয়েছে। 315 ধারাতে ইউপিএসসি গঠন করার কথা বলা হয়েছে। হ্যাঁ, রাষ্ট্রপতি ইউপিএসসি গঠন করে থাকেন। কে গঠন করেন? বা ইউপিএসসির যারা চেয়ারম্যান হয়ে থাকেন তাদেরকে রাষ্ট্রপতি কিন্তু নিয়োগ করে থাকেন। ইউপিএসসির যারা সদস্য হয়ে থাকেন তাদের কার্যকালের মেয়াদ কত বছর? বলো। তাদের কার্যকালের মেয়াদ হচ্ছে 6 বছর। 6 বছর অথবা 65 বছর বয়স পর্যন্ত। আচ্ছা, ইউপিএসসির ক্ষেত্রে যদি 6 বছর হয় তাহলে এসপিএসসির ক্ষেত্রে কত বছর বলো তো? স্টেট পাবলিক সার্ভিস কমিশন, এক্ষেত্রে কি হবে? এক্ষেত্রেও কিন্তু 6 বছর, কিন্তু এক্ষেত্রে অবসর গ্রহণের বয়সটা কিন্তু 65 জায়গায় 62। এটা 6 বছরই, অবসর গ্রহণটা 65 জায়গায় 62। লাহোর ড্যাশ নদীর তীরে অবস্থিত। লাহোরটা কোথায় অবস্থিত? লাহোর হচ্ছে পাকিস্তানের একটা শহর, তাই না? পাকিস্তানের অন্যতম প্রধান একটি শহর হচ্ছে লাহোর। এই লাহোর
ড্যাশ নদীর তীরে অবস্থিত। শূন্যস্থানে কোন নদী বসবে? ইরাবতী, ঝিলাম, আমুদরিয়া আর বিপাশা। লাহোর অবস্থিত কোন নদীর তীরে? ইরাবতী নদী, অথবা এই নদীটার অপর একটা নাম হচ্ছে রাভি নদী, তাই না? এই নদীটা হচ্ছে রাভি নদী নামে পরিচিত, ইরাবতী বা রাভি। এটা হচ্ছে সিন্ধুর একটা উপনদী। কবে অনুশীলন সমিতি প্রতিষ্ঠিত হয়? অনুশীলন সমিতি হচ্ছে বাংলার প্রথম বিপ্লবী সংগঠন। ভারতের বাংলার প্রথম বিপ্লবী সংগঠন কোনটি ছিল? অনুশীলন সমিতি। অনুশীলন সমিতি প্রতিষ্ঠা হয়েছিল কবে? 1902 সালে অনুশীলন সমিতি প্রতিষ্ঠা হয়েছিল। প্রতিষ্ঠাতা আমরা যদি দেখি এটার কারা ছিল? এর প্রতিষ্ঠাতা ছিল সতীশচন্দ্র বসু ও প্রমথনাথ মিত্র। সতীশচন্দ্র বসু, প্রমথনাথ মিত্ররা মিলে এবং বারীন্দ্র কুমার ঘোষও অন্যতম সদস্য ছিলেন, তারা মিলে কিন্তু প্রতিষ্ঠা করেছিলেন এই অনুশীলন সমিতি। কোনটি রেকটিফাইড স্পিরিটের মূল উপাদান? রেকটিফাইড স্পিরিট এর মূল উপাদান কোনটি? বলো। রাইট অ্যান্সার হবে রেকটিফাইড স্পিরিটের মূল উপাদান হচ্ছে ইথানল বা ইথানল অ্যালকোহল হচ্ছে এর মূল উপাদান। রেকটিফাইড স্পিরিটে শুধু ইথানল নয়, ইথানল বা এটার সংকেত হচ্ছে, ইথানলের সংকেত হচ্ছে C2H6O হচ্ছে এর সংকেত। ওকে, এর সঙ্গে কিন্তু আরো একটা জিনিস থাকে, কি থাকে বলতো? এর সঙ্গে এর সাথে থাকে H2O, জল থাকে। এবারে এটা কতটা পরিমাণে থাকে? এখানে ইথানল অ্যালকোহল থাকে প্রায় 95%, এর ভিতরে কিন্তু ইথানল অ্যালকোহল থাকে, এবং বাকি থাকে তোমার হচ্ছে 5% জল, বিশুদ্ধ জল থাকে 5%। এই হারে কিন্তু রেকটিফাইড স্পিডে ইথানল এবং জল থাকে। নেক্সট হচ্ছে আজকের হোমওয়ার্ক, সতীদাহ প্রথা কে রদ করেন? এখানে একজন ভাইসরয় বলতে পারো বা একজন গভর্নর জেনারেল ভারতের, তিনি আইনের মাধ্যমে সতীদাহ প্রথাকে রদ করেছিলেন। তিনি কে ছিলেন? অবশ্যই সকলে অ্যান্সার করে যাবে এই প্রশ্নটির। নেক্সট প্রশ্নের উত্তর করো, তার আগে তোমরা আরো একটা জিনিস করো, সকলে একটা করে লাইক করে দাও। ক্লাসে অনেকদিন পরে ক্লাস করছি, অবশ্যই সকলে একটু শেয়ার করে দেবে ক্লাসটি বন্ধুদের কাছে। ক্লাসে অডিয়েন্স বেশি হলে ক্লাস করাতে খুবই ভালো লাগে প্রতিদিন। তোমরা একটু আমাদের সঙ্গে সহযোগিতার হাত বাড়িয়ে দাও, আমরাও ক্লাস প্রতিদিন দেওয়ার চেষ্টা করব। এখানে পরের প্রশ্নটা কি? পরের প্রশ্নটা হচ্ছে NHAI পুরো কথা কি বলো তো? পুরো কথা হচ্ছে ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়া, ভারতের জাতীয় সড়ক সংগঠন বা জাতীয় সড়ক কর্তৃপক্ষ বলা হতে পারে এটাকে। ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়া NHAI কত সালে গঠিত হয়েছিল? এটা রোড অ্যান্ড মিনিস্ট্রি, যে আমাদের হাইওয়ে মিনিস্ট্রি, রোড অ্যান্ড মিনিস্ট্রির যে ট্রান্সপোর্ট মন্ত্রণালয় আছে, ওই মন্ত্রণালয়ের কিন্তু আন্ডারে এসে থাকে, যেটা বর্তমানে যিনি দায়িত্ব পালন করছেন নীতিন গডকরি, আমাদের ভারতের রোড অ্যান্ড ট্রান্সপোর্ট মিনিস্ট্রি যিনি, তিনি। তো ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়া এটা প্রতিষ্ঠা হয়েছিল 1988 সালে প্রতিষ্ঠা হয়। ধমন কোন রাজ্যের লোকনৃত্য? ধমন কোন রাজ্যের একটি লোকনৃত্য? ধমন কোন রাজ্যের লোকনৃত্য? ধমন হচ্ছে হিমাচল প্রদেশের একটা লোকনৃত্য। স্যার সিভি রামান নোবেল পুরস্কার পেয়েছিলেন বিকিরণের কোন ঘটনার জন্য? সিভি রামান, চন্দ্রশেখর ভেক্টর রামান, ইনি নোবেল পুরস্কার পেয়েছিলেন প্রথম ভারতীয় হিসাবে পদার্থবিদ্যায়।
পদার্থবিদ্যায় নোবেল প্রাপক ছিলেন তিনি। তিনি রমন এফেক্ট আবিষ্কার করেছিলেন। রমন এফেক্টটা কি? আলোর বিক্ষেপণের ক্ষেত্রে একটা এফেক্ট, যেটা তিনি আবিষ্কার করেছিলেন, রমন এফেক্ট। এবং তিনি এটা কবে করেছিলেন? 28শে ফেব্রুয়ারি, যেদিনই জাতীয় বিজ্ঞান দিবস পালন করা হয়, কিন্তু এটা মনে রাখবে 28শে ফেব্রুয়ারি 1928 সালে তিনি 1928 সালে তিনি এই এফেক্টটা আবিষ্কার করেন এবং ঠিক তার 2 বছর পরে 1930 সালে গিয়ে তিনি নোবেল পুরস্কার পেয়েছিলেন। ওকে, তো তিনি নোবেল কবে পেয়েছিলেন? 30-এ পেয়েছিলেন। তার পিছনে ঘটনা ছিল আলোর বিক্ষেপণ। আলাউদ্দিন খিলজির প্রকৃত নাম কি? আলাউদ্দিন খিলজি, তার প্রকৃত নাম কি? বলো। আলাউদ্দিন খিলজি, ইনি 1296 সালে জালালউদ্দিন খলজি, যিনি ছিলেন খলজি বংশের প্রতিষ্ঠাতা, মানে খলজি বংশটা সুলতানি যুগের দ্বিতীয় বংশ ছিল। মানে প্রথম বংশ ছিল আইবক বা দাস বংশ, তার পরের বংশ ছিল খলজি বংশ। খলজি বংশের শাসক ছিলেন জালালউদ্দিন খলজি প্রথম। তার পরবর্তীতে যিনি শাসক ছিলেন তার নাম হচ্ছে কি? তার নাম হচ্ছে আলাউদ্দিন খলজি। আলাউদ্দিন খলজি 1296 থেকে 1316 সাল পর্যন্ত দিল্লির সুলতান ছিলেন। তার সময় প্রচুর কাজকর্ম হয়েছিল, আমরা জানি। তিনি সিকেন্দারি সানি বা দ্বিতীয় আলেকজান্ডার নামে পরিচিত ছিলেন। হ্যাঁ, এবং তার সময়ে আমরা যদি দেখি রেশনিং ব্যবস্থা শুরু হয়েছিল, তাই না? তো এই আলাউদ্দিন খলজির প্রকৃত নামটা কি ছিল? তার প্রকৃত নাম ছিল আলী গুরসাব। কি নাম ছিল তার? আলী গুরসাব নামে তিনি পরিচিত ছিলেন, বা তার প্রকৃত নাম ছিল। কোষের রান্নাঘর কাকে বলা হয়? অ্যাকচুয়ালি কোষের রান্নাঘর কাকে বলা হয়? ইজি একটা কোশ্চেন। এটা হচ্ছে পাতাকে বলা হয়, তাই না? কিন্তু এখানে পাতা তো অপশানে নেই, তাহলে অ্যান্সার কি হবে? প্রশ্ন এইভাবেই দেওয়া হয়েছে। কোষের রান্নাঘর বলতে আমরা কি বুঝি? কোষ যেখানে খাদ্য তৈরি করে থাকে। কোষ কোথায় খাদ্য তৈরি করে? আমাদের একটা গাছের যে রান্নাঘর আমরা বলে থাকি পাতাকে। সো পাতার একটা অংশ হচ্ছে ক্লোরোপ্লাস্ট। ক্লোরোপ্লাস্ট হচ্ছে একটা সবুজ রঞ্জকযুক্ত একটা পদার্থ, প্লাস্টিড, যেটা হচ্ছে ক্লোরোপ্লাস্ট, তাই না? এই ক্লোরোপ্লাস্ট যেটা সাধারণত পাতায় থাকে এবং এই পাতায় খাদ্য তৈরি হয়ে থাকে। তো ক্লোরোপ্লাস্ট কিন্তু খাদ্য তৈরির জন্য দায়ী, বা এই ক্লোরোপ্লাস্টের উপস্থিতিতেই কিন্তু সেখানে সালোক সংশ্লেষ হয়ে থাকে। সূর্যের আলো এবং ক্লোরোপ্লাস্ট যখন একত্রিত হয় তখন কিন্তু সালোক সংশ্লেষ হয় এবং খাদ্য তৈরি হয়ে থাকে। সো কোষের রান্নাঘর আমরা বলবো কাকে? ক্লোরোপ্লাস্টকে বলবো। এটা মানে মানুষের, বা আমরা যদি বলি প্রাণী দেহে কিন্তু থাকে না, এটা সাধারণত থাকে উদ্ভিদ দেহে। ডিয়ার স্টুডেন্টস, রেল, এসএসসি এবং অন্যান্য পরীক্ষার জন্য তোমরা যদি প্রিপারেশন নিতে চাও তাহলে আমাদের TWS একাডেমিতে এই সমস্ত ব্যাচগুলো চেক আউট করতে পারো। আলাদা আলাদা সাবজেক্টের বিভিন্ন ব্যাচ আছে। আর জিকে, জিএস, রিজনিং, ম্যাথ, তোমার মনে হচ্ছে যে আমি এই সাবজেক্টটাতে একটু বেশি চর্চা করব বা এই সাবজেক্টটা আমি বেশি করে ভালো করে পড়তে চাই, তাহলে তুমি সেই সাবজেক্টে, পার্টিকুলার সাবজেক্টের প্রিপারেশন আমাদের কাছ থেকে নিতে পারো। সমস্ত টপিক এখানে ক্লিয়ার করানো হবে তোমাদের এবং একদমই ক্লিয়ার কনসেপ্ট সেখানে দেওয়া হবে। অলরেডি ক্লাস শুরু হয়ে গেছে, তো প্রথম থেকে ক্লাস করতে আজই চেক আউট করো TWS একাডেমি। এছাড়া তোমরা আমাদের ফাউন্ডেশন 3.0 ব্যাচে যুক্ত হতে পারো, যেখানে যুক্ত হলে এই 4টি ব্যাচকে কিন্তু তোমরা একত্রে নিতে পারবে একটা ব্যাচের মধ্যে। ওকে, সো এখানে কম্বাইন্ড ফুল একদম তোমাদের প্রিপারেশন দেওয়া হবে। সমস্ত টিচাররা তোমাদের সেরা চাকরির প্রস্তুতি এখানে দেওয়ার জন্য আছে। ওকে, সকলে চেক আউট করে নেবে ওটা। ডলোমাইট কোন ধাতুর আকরিক? ডলোমাইটটা কোন ধাতুর একটি আকরিক? অ্যালুমিনিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, সোডিয়াম এবং পটাশিয়াম। ডলোমাইটটা কিসের আকরিক বলো তো? ডলোমাইটটা হচ্ছে অ্যাকচুয়ালি ম্যাগনেসিয়ামের আকরিক। ওকে, ম্যাগনেসিয়ামের আরো আকরিক আছে, একটা বিখ্যাত আকরিক যেটা একটু মনে রাখো, যেটা হচ্ছে কার্নালাইট। কার্নালাইট। এবং ম্যাগনেসিয়ামের সবচেয়ে উৎকৃষ্ট আকরিকটা হচ্ছে ম্যাগনেসাইট। ওকে, ম্যাগনেসাইট, কার্নালাইট, ডলোমাইট এগুলো হচ্ছে ম্যাগনেসিয়ামের আকরিক। ভারত সরকার এবং এডিবি, এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক, এডিবির পুরো কথা কি দেখো, এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক কোন নদীর তীরে বন্যা এবং ভাঙনের ঝুঁকি মোকাবিলায় $2000 মিলিয়ন ঋণ স্বাক্ষর করেছে?
একটা ঋণ নেওয়ার জন্য ভারত সরকার এডিবি এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক তাদের কাছে স্বাক্ষর করেছে। কতটা ঋণ? সেটা হচ্ছে $200 মিলিয়ন ঋণ স্বাক্ষর করেছে। তো এডিবি কোন নদীতে ভাঙনের জন্য এটা করেছে? রক্ষার জন্য। এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক সম্পর্কে একটা ছোট্ট তথ্য জেনে রাখো। এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক প্রতিষ্ঠা হয়েছিল 1966 সালে এবং এর সদর দপ্তর হচ্ছে ম্যানিলাতে। ম্যানিলা হচ্ছে ফিলিপাইন্সের রাজধানীর নাম। তো ফিলিপাইন্সের ম্যানিলাতে সদর দপ্তর। খুবই ইম্পর্টেন্ট কিন্তু এই সদর দপ্তরটা কোথায় এডিবির। এখানে দেখো অ্যান্সারটা কি করব আমরা, এটা হচ্ছে ব্রহ্মপুত্র নদী। ব্রহ্মপুত্র নদীকে আমরা কি বলে থাকি? এই নদীটা কিন্তু মানে প্রচুর পরিমাণে ব্রহ্মপুত্র উপত্যকায় প্রচুর পরিমাণে বন্যা হয় প্রতি বছরে। ওকে, এটা অসমের মানে প্রচুর বন্যা করিয়ে থাকে। এই ব্রহ্মপুত্রর দুই তীরে আমরা যদি দেখি প্রচুর প্লাবন ভূমি সৃষ্টি হয়েছে, এক প্রকারের ভূমিরূপ হয়ে থাকে প্লাবন ভূমি, সেটা সৃষ্টি হয়েছে কারণ এখানে প্রচুর বন্যা হয়ে থাকে। ওকে, সো ব্রহ্মপুত্রতে ভাঙন রক্ষার জন্য এটা করা হয়েছে। কোন প্রাণীর রক্ত নীল? ইন্টারেস্টিং একটা কোশ্চেন করো। ব্লু ব্লাড কোন প্রাণীর? সঠিক উত্তর কি হবে? দেখো, ব্লু ব্লাড হচ্ছে এখানে অক্টোপাসের। কার ব্লু ব্লাড? অক্টোপাসের ব্লু ব্লাড। আরেকটা প্রশ্ন হয় শামুকের কিসের? শামুক ব্লু ব্লাডের কয়েকটা প্রাণীর নাম আমি লিখে দিচ্ছি। শামুকের, এছাড়া বড় আকৃতির যে সামুদ্রিক চিংড়িগুলো হয়ে থাকে যেগুলো লবস্টার বলা হয়ে থাকে, সেই লবস্টারের কিন্তু তোমার হচ্ছে যে রক্ত সেটা কিন্তু নীল প্রকৃতির হয়ে থাকে। তো এইসব প্রাণীর কিন্তু নীল রক্ত হয়ে থাকে। ওকে, নেক্সট পরের প্রশ্নটাতে আমরা আসবো, যেটা হচ্ছে যখন ছোট ছিলাম কার রচনা? কার রচনা? এই যখন ছোট ছিলাম একটা ব্যক্তির রচনা। কার রচনা? আচ্ছা, আরেকটা প্রাণীর নাম তোমাদের বলে রাখি, যেটা হচ্ছে মাকড়সা। এটাও পড়ে থাকে পরীক্ষাতে। মাকড়সারও কিন্তু নীল কালারের রক্ত হয়ে থাকে। হ্যাঁ, যখন ছোট ছিলাম কার রচনা? যখন ছোট ছিলাম হচ্ছে সত্যজিৎ রায়ের। এটা একটা আত্মজীবনী। এটা হচ্ছে আত্মজীবনী। কার আত্মজীবনী? সত্যজিৎ রায়ের কিন্তু আত্মজীবনী এটা। আলিপুর বোমা মামলায় বিচার আলিপুর দায়রা আদালতে ড্যাশ ড্যাশের মধ্যে 1 বছরের জন্য অনুষ্ঠিত হয়েছিল। আচ্ছা, আলিপুর বোমা মামলা এটা হচ্ছে অরবিন্দ ঘোষ, বারীন্দ্র কুমার ঘোষ এবং তার সাথীদেরকে আলিপুরে বোমা কারখানা সেখানে বাজেয়াপ্ত করে তার উপরে কিন্তু আলিপুর বোমা মামলা শুরু করা হয়েছিল। এই আলিপুর বোমা মামলা আলিপুর দায়রা আদালতে 1908 এবং 9 বছরের মধ্যে 1 বছরের জন্য অনুষ্ঠিত হয়েছিল। 1908 এবং 9। সুন্দরবনকে কত সালে রামসার সাইট ঘোষণা করা হয়? সুন্দরবন অবভিয়াসলি একটা রামসার সাইট। সুন্দরবন অভয়ারণ্য, ব্যাঘ্র প্রকল্প, রামসার সাইট, ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট, জাতীয় উদ্যান, তাই না? তার সঙ্গে সুন্দরবনকে রামসার সাইটটা ঘোষণা করা হয়েছে একটা লেটেস্ট, মানে খুবই সম্প্রতি। কবে সেটা? এটা হচ্ছে 2019 সালে সুন্দরবনকে রামসার সাইট হিসেবে ঘোষণা করা হয়েছে। এটা পশ্চিমবঙ্গের দ্বিতীয় রামসার সাইট। প্রথম রামসার সাইট ছিল 2002 সালে ঘোষিত পূর্ব কলকাতা জলাভূমি হচ্ছে প্রথম রামসার সাইট ছিল। আর রামসার সাইট হিসেবে 2019-এ ঘোষিত হয়েছে সুন্দরবন। এবং সুন্দরবন হচ্ছে বৃহত্তম রামসার সাইট ভারতের। অস্টিওপোরোসিস রোগ দেখা যায় ড্যাশের অভাবজনিতর ফলে? কিসের অভাবজনিতর ফলে অস্টিওপোরোসিস রোগ হয়ে থাকে? নামটা একটু কঠিন মতো মনে হতে পারে, কিন্তু খুবই সহজ একটি প্রশ্ন। অস্টিওপোরোসিস রোগটা একটা কিসের জন্য হয়ে থাকে? এই রোগটা হয়ে থাকে ভিটামিনের অভাবে। কিসের অভাবে? ভিটামিনের অভাবে। ভিটামিন কোন ভিটামিনের? এটা ভিটামিন ডি এর অভাবে। ডি এর অভাবে এই রোগটা হয়ে থাকে। ওকে, ভিটামিন ডি এর অভাবে অনেক রোগ হয়। এছাড়া রিকেটস রোগ একটা বিখ্যাত। রিকেট রোগ হয়ে থাকে এই ভিটামিন ডি এর কিন্তু অভাবে। ভারতের কোন রাজ্যে মৈকাল পর্বতশ্রেণী অবস্থিত? বলো ডিয়ার স্টুডেন্টস।
আবারও একবার সকলকে বলছি, প্রতিদিন একটু ক্লাসটিকে শেয়ার করে দাও বন্ধুদের কাছে প্লিজ। সকলে একটু শেয়ার করবে ক্লাসটি, হ্যাঁ। ভারতের কোন রাজ্যে মৈকাল পর্বত শ্রেণী আছে? এটা হচ্ছে ছত্তিশগড় রাজ্যে। কোন যুগে মানুষ প্রথম ধাতুর ব্যবহার শেখে? ধাতুর ব্যবহার করা শিখেছিল মানুষ কোন যুগে প্রথম? যদি আমরা প্রাগ ঐতিহাসিক যুগ, মানে যেই যুগে কোনো লিখিত উপাদান পাওয়া যায়নি, সেই যুগকে ভাগ করে থাকি, সেটাকে তিনটি ভাগে প্রধানত ভাগ করা হয়। একটা হচ্ছে আহ, প্রাচীন প্রস্তর যুগ, নব্য প্রস্তর যুগ, মধ্য প্রস্তর যুগ, তিনটে ভাগে ভাগ করা হয়ে থাকে। এর মধ্যে নব্য প্রস্তর যুগের মধ্যে আবার অনেক ভাগ আছে, তাম্র প্রস্তর যুগ, লৌহ প্রস্তর যুগ ইত্যাদি ভাগে ভাগ করা হয়। সেখানে মানুষ প্রথম ধাতুর ব্যবহার শিখেছিল কোন যুগে? সেটা হচ্ছে তাম্র প্রস্তর যুগে। এটা নব্য প্রস্তর যুগের মধ্যেরই একটা ভাগ কিন্তু তাম্র প্রস্তর যুগ। তো কোনো সময় যদি নব্য প্রস্তর যুগ অপশানে থাকে এবং একটা অপশানে অন্য কিছু থাকে, তাহলে কিন্তু নব্য প্রস্তর যুগও তোমরা অ্যান্সার করতে পারো। এই যুগেই কিন্তু মানুষ প্রথম ধাতুর ব্যবহার শিখেছিল। মানুষের ব্যবহৃত প্রথম ধাতু কি ছিল? কমেন্ট করে সকলেই জানিয়ে যাবে। মানুষ প্রথম কোন ধাতুর ব্যবহার শিখেছিল? কমেন্ট করে অবশ্যই সকলে জানাবে। বাংলার অক্সফোর্ড কোন স্থানকে বলা হয়? কোন স্থানকে বাংলার অক্সফোর্ড বলা হয়ে থাকে? এটা হচ্ছে নবদ্বীপকে বলা হয়। নবদ্বীপ নদিয়াতে অবস্থিত, নদিয়ার নবদ্বীপকে। ভারত সরকারের অর্থ বিল পার্লামেন্টের কোন কক্ষে পেশ করা হয়? অর্থ বিল কোন কক্ষে পেশ করা হয়ে থাকে? দেখো, অর্থ বিল সম্পর্কে প্রধান যে ক্ষমতাগুলো সেগুলো কিন্তু ভোগ করে থাকে কারা বলতো? সেটা হচ্ছে লোকসভা। লোকসভায় অর্থ বিল পেশ করা হয়। গ্রেট ভিক্টোরিয়া মরুভূমি নিম্নের কোথায় অবস্থিত? পৃথিবীর বুকে প্রচুর মরুভূমি আছে, সাহারা, গোবি, অ্যারাবিয়ান যে ডেজার্ট, কালাহারি মরুভূমি, আটাকামা মরুভূমি, থর মরুভূমি ভারতের। সো এর মধ্যে গ্রেট ভিক্টোরিয়া একটা কিন্তু মরুভূমি। এই মরুভূমিটা কোথায় অবস্থিত? অস্ট্রেলিয়া এখানে অপশানে আছে, দক্ষিণ আফ্রিকা আছে, চিলি আছে, ইউএসএ আছে। কি হবে উত্তর? উত্তরটা হবে এখানে অপশান এ, অস্ট্রেলিয়া বা ওশেনিয়া মহাদেশে কিন্তু অবস্থিত আছে এই গ্রেট ভিক্টোরিয়া মরুভূমিটি। উত্তর পূর্ব অঞ্চলে, অর্থাৎ যে আমাদের অরুণাচল প্রদেশ বলো, নাগাল্যান্ড বলো, বা ওই সমস্ত স্টেটের অঞ্চল যেটা উত্তর পূর্ব ভারত, উত্তর পূর্ব অঞ্চলে ভারত ও চীনের সীমারেখাকে কি বলা হয়ে থাকে? এটাও খুবই ইজি কোশ্চেন না? র্যাডক্লিফ লাইন, ম্যাকমোহন লাইন, ডোরান লাইন, সিক্রিফ লাইন, কি হবে এটা? সিফ্রিড লাইন, কি হবে? এখানে হবে ম্যাকমোহন লাইন বলা হয় উত্তর পূর্বাঞ্চলে ভারত ও চীনের সীমান্তকে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় নিচের দেওয়া কোন শহরটিতে পরমাণু বোমা ফেলা হয়েছিল? পরমাণু বোমা ফেলা হয়েছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় নিচের কোন দুটি শহরে ফেলা হয়েছিল, জাপানের দুটি শহরে। দেখো, দ্বিতীয় বিশ্বযুদ্ধ বা সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার 2, ওয়ার্ল্ড ওয়ার 2 এটা 1939 থেকে সূচনা কবে হয়েছিল? 1939 থেকে 1945 সাল পর্যন্ত দ্বিতীয় ওয়ার্ল্ড ওয়ার চলেছিল। খুবই ভয়াবহ একটা যুদ্ধ ছিল। এই যুদ্ধে শেষের দিকে, একদমই শেষের দিকে 1945-এ সমগ্র মানে বিপক্ষ দেশগুলো আত্মসমর্পণ করছিল। ইটালি, জার্মানি করে, কিন্তু জাপান করতে চায়নি। এর ফলে মার্কিন বাহিনীরা জাপানে দুটি বোমা বিস্ফোরণ ঘটিয়েছিল। প্রথমটা 1945-এর 6ই আগস্ট 1945-এর 6ই আগস্ট একটা বোমা ফেলা হয়েছিল, যেটা হচ্ছে হিরোশিমা শহরে এই দিনটাতে। এবং যে বোমাটি ফেলা হয়েছিল সেটার নাম হচ্ছে লিটিল বয় নামক বোমা ফেলা হয়। ওকে, এরপরে ঠিক তার 3 দিন পরে 9ই আগস্ট ফ্যাট ম্যান নামক একটা কিন্তু বোমা আবারও ফেলা হয়েছিল নাগাসাকি নামক একটা শহরে। আর একটা জিনিস মনে রাখবেই, 1945-এর 6ই আগস্ট এবং 9ই আগস্ট এই দুটি দিনকে হিরোশিমা এবং নাগাসাকির দিবস হিসাবেও কিন্তু পালন করা হয়ে থাকে। ওকে, নেক্সট প্রশ্ন, অ্যান্টিমনির সংকেত কি? অ্যান্টিমনির সংকেতটা কি? অ্যান্টিমনি উভধর্মী অক্সাইড গঠন করে থাকে।
খুবই পরীক্ষা আসে, উভধর্মী অক্সাইড গঠন করে থাকে। অ্যান্টিমনির প্রতীকটা কি, বা অ্যান্টিমনি যে সংকেত সেটা কি আসলে, বলো। অ্যান্টিমনির সংকেত হচ্ছে কোনটি, এখানে এসবি। কি হচ্ছে, এসবি। এবং পারমাণবিক সংখ্যা কত, অ্যান্টিমনির পারমাণবিক সংখ্যা হচ্ছে 51। ওকে, এসবি তে দিয়ে কিন্তু এটাকে প্রকাশ করা হয়। ডিয়ার স্টুডেন্টস, ফাউন্ডেশন 3.0 ব্যাচে ভর্তি হয়ে যাবে তোমরা। সেরা চাকরির প্রস্তুতি এখান থেকেই তোমরা পেয়ে যাবে। পশ্চিমবঙ্গের সমস্ত পরীক্ষা সহ আমাদের ভারতবর্ষের অন্যান্য যে সমস্ত পরীক্ষাগুলো হয়ে থাকে, এসএসসি, রেল, সমস্ত পরীক্ষার জন্য তোমরা প্রিপারেশন সেরা আমাদের এই ব্যাচ থেকে নিতে পারবে। একটা সমগ্র পরীক্ষার দিকে খেয়াল রেখে একটা কম্বো ব্যাচ তোমাদের জন্য লঞ্চ করা হয়েছে। এছাড়া তোমরা যদি জিকে জিএস এর দিকে উইক হয়ে থাকো, যদি স্ট্রং হতে চাও, তাহলে আমাদের সুপার হিরো ব্যাচে ভর্তি হয়ে যাও এবং জিকের জিএস এর দিক থেকে সুপার হিরো হয়ে যাও। আজকেই ভর্তি হয়ে যাও আমাদের TWS একাডেমিতে। ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে যুক্ত হতে পারো। এখন অফার চলছে এবং অফারের মধ্যে ভর্তি হলে অনেকগুলো তোমরা সেভ করতে পারবে অবভিয়াসলি। চলো, ভালো থাকবে সকলে। শেষ করছি আজকের ক্লাসটি, এবং এতক্ষণ আমি আরাবুল রহমান তোমাদের সঙ্গে ছিলাম, এবং পরের দিনে আরও একটা ক্লাস নিয়ে হাজির হব। আশা করব পরের দিনের ক্লাসে আমি সুন্দর আরও কিছু প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব। ভালো থাকবে সকলে, এখানে শেষ করছি। টাটা, বাই।